গুড মর্নিং ক্লাস। আজ তোমাদের ইউনিট ওয়ানের থার্ড চ্যাপ্টার মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশন আমরা পড়ব। কেমন? তো এই জনন কাকে বলে? যে পদ্ধতিতে জীব নিজ সত্তা বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে, অর্থাৎ সন্তান সন্ততি উৎপন্ন করে, সেই পদ্ধতিকে আমরা কি বলি? জনন বলি। এই জননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। প্রত্যেকটা প্রজাতি তার নিজের সত্তাকে টিকিয়ে রাখতে চায় এই জনন প্রক্রিয়ার মাধ্যমে। আমরা হিউম্যান ক্ষেত্রে আমরা এই জননতন্ত্র, যে সমস্ত অঙ্গগুলো জননে সাহায্য করে সেগুলো মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে আমরা জননতন্ত্র বলবো। এই জননতন্ত্র মেল বডি বা পুরুষ দেহ গঠনের জন্য পুংজননতন্ত্র দায়ী এবং ফিমেল বডি বা স্ত্রী দেহ গঠনের জন্য স্ত্রী জননতন্ত্র দায়ী। অর্থাৎ জনতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করলাম, পুংজননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র। পুংজননতন্ত্র কাকে বলে? না, পুরুষ দেহের জননে সাহায্যকারী যে সমস্ত অঙ্গগুলো আছে তাদেরকে নিয়ে গঠিত হয় পুংজননতন্ত্র, যেগুলো শুক্রাণু উৎপাদন করে, নিঃসরণ করে। এই সমস্ত যৌনাঙ্গগুলো যে তন্ত্র গঠন করে তাকে আমরা বললাম পুংজননতন্ত্র। এই পুংজননতন্ত্রের প্রধান যৌনাঙ্গ হচ্ছে শুক্রাশয় এবং কিছু আনুষঙ্গিক আছে যেটাকে আমরা সেকেন্ডারি বলি, সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান বা গৌণ। সেগুলো শুক্রনালী, এপিডিডাইমিস, নিক্ষেপণ নালী, প্রোস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি, সেমিনাল ভেসিকেল, এগুলো আমার সেকেন্ডারি অর্থাৎ আনুষঙ্গিক যৌনাঙ্গ। আর আছে বহিস্থ যৌনাঙ্গ, যেটা আমাদের দেহের বাইরে যে যৌন অঙ্গগুলো অবস্থান করছে। পুরুষদের ক্ষেত্রে পেনিস বা শিশ্নু আর স্কোটাম। এরপরে আমরা আসবো এক এক করে অঙ্গগুলোর বর্ণনা দেব। পুংজননতন্ত্র, এটি পড়তে গিয়ে আমরা অনেকগুলি প্রধান অঙ্গ বা আনুষঙ্গিক যৌনাঙ্গ কথা জানি, সেগুলি আমরা, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো শুক্রাশয় বা টেস্টিস। এটি মানুষের দেহগহ্বরের বাইরে স্কোটাম নামক থলির মধ্যে অবস্থান করে, যার ওজন, প্রত্যেকটা শুক্রাশয় ডিম্বাকৃতির হয়, 10 থেকে 25 গ্রাম ওজন সম্পন্ন হয়। এইগুলি বাইরে যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে আমরা বলি টিউনিকা অ্যালবুজিনিয়া, যেটা তন্তুময়, মানে ফাইব্রাস ক্যাপসুলের মতো যেটা আবরণ করে রাখে, তার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এর ভিতরে কতকগুলো তন্তুর নিচের দিকে ছোট ছোট প্রকোষ্ঠে ভাগ হয়েছে, ছোট ছোট ঘরের মতো খণ্ডকে ভাগ হয়েছে। এই খণ্ডগুলিকে আমরা বলি, তার মধ্যে অবস্থান করে শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিবিউল। এই সেমিনিফেরাস টিবিউল দ্বারা পূর্ণ থাকে। এইগুলি পরস্পর আবার একসঙ্গে যখন মিলিত হয়, অর্থাৎ অনেকগুলি, পুরো শুক্রাশয়ের মধ্যে অসংখ্য সেমিনিফেরাস টিবিউল আছে, সেগুলো পরপর একসঙ্গে এসে যুক্ত হয়েছে রেটিটেস্টিস গঠনের মাধ্যমে। তারপরে এই রেটিটেস্টিসগুলো আবার একসঙ্গে গিয়ে গঠন করেছে ভাষা ইফারেন্সিয়া। অর্থাৎ এইরকম রেটিটেস্টিসগুলো এক এক করে এসে ভাষা ইফারেন্সিয়ার মাধ্যমে বা এপিডিডাইমিস গঠনের মাধ্যমে সেগুলি ভাস ডিফারেন্স বা শুক্রনালী উৎপন্ন করে। এইগুলি শুক্রাশয় থেকে শুক্রাণু এইভাবে উৎপন্ন হয় এবং এই এপিডিডাইমিসই টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করে, যেটি পুরুষ দেহ গঠনের প্রধান হরমোন। কি বললাম?
টেস্টোস্টেরন, তোমরা জানো। এরপরে আসবো শুক্রাশয় থলি বা স্ক্রোটাম, অর্থাৎ শুক্রাশয় যেখানে থাকে, যা আমাদের দেহের বাইরে। এই থলিটি বর্তমান একটা চামড়ার থলির মতো অবস্থান করে। এই চামড়ার থলির ভিতরে থাকে শুক্রাশয়। এই দুটো শুক্রাশয়ের মাঝে থাকে হাইড্রোসিলিক তরল, যার জন্য দুটি শুক্রাশয় ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা পায়। এবং এই শুক্রাশয় আমাদের দেহের বাইরে অবস্থান করায়। এর টেম্পারেচার প্রায় 35 ডিগ্রি, কিন্তু আমাদের দেহের টেম্পারেচার 37 ডিগ্রি, অর্থাৎ 1.5 বা 2 ডিগ্রি তাপমাত্রা কম। এই কম থাকার জন্য আদর্শ এই উষ্ণতায় শুক্রাণু উৎপন্ন করতে পারে। যদি দেহের অভ্যন্তরে অবস্থান করত, টেম্পারেচারে শুক্রাণু নষ্ট হয়ে যেত। তাই আমাদের দেহের বাইরেই শুক্রাশয় থলি অবস্থান করে এবং তার মধ্যে শুক্রাশয় থাকে। এরপরে আমরা আসব এপিডিডাইমিস, যেটি প্রায় 6 মিটার দীর্ঘ। এই এপিডিডাইমিস থাকে কোথায়? এই এপিডিডাইমিস হচ্ছে শুক্রাশয়ের ঠিক উপরে সেমিনিফেরাস টিবিউলসগুলো রেটিটেস্টিস ভাসা ইফারেন্সিয়া গঠনের মাধ্যমে এপিডিডাইমিস গঠন করে। এই এপিডিডাইমিস এর শেষ প্রান্তটাই ভাস ডিফারেন্স বা শুক্রনালীর সঙ্গে যুক্ত থাকে। এই নালীর মধ্যে শুক্রাণু কিছু সময়ের জন্য অবস্থান করে আর এখান থেকেই পুষ্টি লাভ করে, অর্থাৎ শুক্রাণুর ডেভেলপমেন্টও এপিডিডাইমিসে কিছুটা হয়। এরপর আসবো শুক্রনালী বা ভাস ডিফারেন্স। আমরা জানি কি বললাম না, এই এপিডিডাইমিসগুলো যে নালীর সঙ্গে যুক্ত হয় তাকে আমরা কি বলি? ভাস ডিফারেন্স বা শুক্রনালী বলি। এটি আমাদের পেলভিক ক্যাভিটির মধ্য দিয়ে লুপ গঠন করে মূত্রনালীতে গিয়ে উন্মুক্ত হয় এবং এই নালীর মাধ্যমে শুক্রথলি থেকে শুক্রাণু একবারে গিয়ে মূত্রনালীতে প্রবেশ করে। অর্থাৎ এই এপিডিডাইমিস থেকে শুরু হওয়ার পরে ক্রমশ নলাকার পেঁচানো, যেগুলি আমাদের পেলভিক ক্যাভিটি বা বস্তিগহ্বর এর মধ্য দিয়ে যায়, এর পাশ দিয়ে যায়, গিয়ে পরে সেটি মূত্রনালীতে সরাসরি উন্মুক্ত থাকে এবং শুক্রাণুগুলো সঙ্গমকালে এই শুক্রাশয় থেকে উৎপন্ন হয়ে ভাস ডিফারেন্সের মধ্য দিয়ে মূত্রনালীতে উন্মুক্ত হয়। এরপরে আমরা আসবো সেমিনাল ভেসিকেল বা শুক্রথলি। মূত্রাশয়ের গ্রীবার কাছে দুপাশে একটি করে শুক্রথলি থাকে, যে শুক্রথলিগুলো প্রায় 5 সেন্টিমিটার করে দীর্ঘ এবং এগুলি পিরামিডাকার, দেখতে মনে হয় পিরামিডের মতো। এই শুক্রথলি বা সেমিনাল ভেসিকেল কাজ কি না, এরা এক ধরনের ঘন তরল পদার্থ নিঃসৃত করে যা শুক্রাণুর সঙ্গে মিশ্রিত হয়। এরপরে আসবো আমরা নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট, যেটা শুক্রথলি যে সূক্ষ্ম নালী দিয়ে এই মূত্র নালীতে উন্মুক্ত হচ্ছে তাকে আমরা বলছি ইজাকুলেটরি ডাক্ট বা নিক্ষেপণ নালী, অর্থাৎ যে শুক্রাণুকে মূত্রনালীতে নিক্ষেপ করে। এই নিক্ষেপ করার জন্য একে আমরা বলছি নিক্ষেপণ নালী। এরপর আসবো প্রোস্টেট, একেবারে মূত্রাশয়ের। যদি আমরা ছবিগুলো লক্ষ্য করি তাহলে আমাদের দেখো কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আমরা একেবারে শুক্রাশয়ের গোড়ার দিকে অবস্থান করছে আমার প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ড কি করে না, মূত্রনালীকে পিচ্ছিল রাখে, শুক্রস্খলন সহজ করে, অর্থাৎ
সিক্ত রাখে, প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ। এরপর আসবো কাউপার গ্রন্থি, যেগুলো প্রোস্টেট গ্ল্যান্ডের ঠিক নিচে অবস্থান করছে একজোড়া মটর দানার মতো, যেগুলো কাজও হচ্ছে মূত্রনালীকে পিচ্ছিল রাখা। ঠিক যেমন ভাবে প্রোস্টেট গ্ল্যান্ড পিচ্ছিল রাখে, কাউপার গ্ল্যান্ডও পিচ্ছিল রাখে, এবং এই কাউপার গ্রন্থি যৌন মিলনকে আকৃষ্ট করে। মনে থাকবে। এরপর আসবো পেনিস বা শিশ্ন। এটি একটা পুরুষদের প্রধান সঙ্গম অঙ্গ, যেটি যৌন মিলনে সরাসরি অংশগ্রহণ করে, এবং এই নলাকার অংশ সঙ্গমকালে দৃঢ় বর্ধিত হয়। আর এটি তিনটি অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে রুট অফ পেনিস বা মূল দেশ, আর একটা হচ্ছে দেহ, আর একটা গ্ল্যান্স। এই তিনটি অংশ নিয়ে গঠিত। এর মাঝে বা কেন্দ্রে এক ধরনের পেশি থাকে, তাকে আমরা বলি কর্পাস স্পঞ্জিওসাম। আর সর্বশেষে আসবো মূত্রজনন নালী বা ইউরেথ্রা, যেটি পুরুষদের ক্ষেত্রে প্রায় 20 সেন্টিমিটার দীর্ঘ। এই ইউরেথ্রার মাধ্যমেই, নলাকার ইউরেথ্রার মাধ্যমেই সিমেন বা বীর্য এবং মূত্র নিক্ষেপিত হয় বা নির্গত হয়। এই ইউরেথ্রার স্ফিংটার বা ভালভ থাকে, যার সাহায্যে আমরা ইচ্ছা মতো মূত্র ত্যাগ করতে পারি, আবার সঙ্গমকালে বীর্য ত্যাগও করতে পারে মেল বডি। এরপরে আমরা আসবো স্ত্রী জননতন্ত্র। কাকে বলি? ডিম্বাণু উৎপাদন, নিঃসরণ, ভ্রূণ গঠন, এই কাজগুলো যে তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা বলি স্ত্রী জননতন্ত্র। এদেরও প্রধান যৌনাঙ্গ আছে, সেটা হচ্ছে ডিম্বাশয়, যার কাজ ডিম্বাণু উৎপন্ন করা। এরপরে আছে কিছু গৌণ বা আনুষঙ্গিক যৌনাঙ্গ, যেগুলো সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান। তার মধ্যে ডিম্বনালী, ফ্যালোপিয়ান নালী, জরায়ু, যোনি বা বার্থলিন গ্রন্থি, এগুলো হচ্ছে আমাদের আনুষঙ্গিক বা গৌণ যৌনাঙ্গ। আর আছে বহিস্থ যৌনাঙ্গ, যেটি দেহের বাইরে এই যৌনাঙ্গটাকে পরিণত রূপ দিয়েছে। সেটি হচ্ছে মন্স পিউবিস, লেবিয়া মেজর, লেবিয়া মাইনর, ক্লিটোরিস, ভেস্টিবিউল ইত্যাদি। এরপর আমরা এক এক করে স্ত্রী জননতন্ত্রের অংশগুলো বর্ণনা দেব। প্রথমে আসবো ডিম্বাশয় বা ওভারি। এই ডিম্বাশয় স্ত্রীলোকের শনিগহ্বরের জরায়ুর দুপাশে অবস্থান করে। এগুলো সাধারণত চ্যাপ্টা বা উপবৃত্তাকার ধরনের দেখতে লাগে। এগুলো মেসোভ্যারিয়াম নামক পর্দা দ্বারা আবৃত হয় এবং ব্রড লিগামেন্ট দ্বারা এগুলো যুক্ত থাকে। আর কি? আর এই ডিম্বাশয়ের মধ্যেই গ্রাফিয়ান ফলিকেল বা ডিম্বথলি থাকে, যেগুলোর কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা এবং হরমোন নিঃসরণ করা। এরপরে এই ডিম্বাশয়ের পরেই হচ্ছে আমাদের ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউব জরায়ুর উভয় পাশ থেকে যে দুটো নালী উৎপন্ন হয়ে ডিম্বাশয় পর্যন্ত গেছে এবং যার মাধ্যমে ডিম্বাণু নির্গত হয়, এই নালীগুলিকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউব 10 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এই ফ্যালোপিয়ান টিউবের 4টি অংশ আছে, যে অংশগুলিকে আমরা এমসিকিউ এর জন্য অল্প করে পড়ব। একটা হচ্ছে জরায়ু সংলগ্ন বা ইউটেরাইনের সংলগ্ন অংশ, একে বলি ইউটেরাইন পার্ট বা ইউটেরাইনের অংশ, অর্থাৎ যে অংশটা জরায়ুর সন্নিকটে অবস্থান করছে তাকে আমরা বলছি ইউটেরাইন পার্ট। আর আছে ইস্টমাস, যেটা ইউটেরাইনের পরের অংশ, অর্থাৎ যে নলাকার নালীটা যাচ্ছে
এবং যেটা ডিম্বাশয়কে ঘিরে রাখছে তার ঠিক প্রথম শুরুর অংশটাকে বলি ইস্থমাস, আর তার পরের অংশটা অ্যাম্পুলা। এই অ্যাম্পুলাতেই ডিম্বাণুর নিষেক সম্পন্ন হয়। আর সর্বশেষ অংশ আমাদের ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে আমাদের ফানেলের মতো অংশ, যেখানে আঙুলের মতো কতকগুলো বর্ধিতাংশ বেরিয়েছে যা ডিম্বাণুকে ধারণ করে আছে। ডিম্বাশয়ের চারদিকে এই বর্ধিত অংশগুলি আবৃত করে আছে, একে বলি আমরা ইনফান্ডিবুলাম। আর এই বর্ধিত অংশগুলোকে বলা হয় ফিমব্রি, মনে থাকবেন। এরপরে আসবো আমরা জরায়ু। জরায়ু কি না, স্ত্রীদের ক্ষেত্রে এই যে মলাশয় আর মূত্রাশয়, এই দুয়ের মাঝে অবস্থান করছে জরায়ু বা ইউটেরাস। সেটি দেখতে নাশপাতির বর্ণ, যেটি পরিণত অবস্থায় যার ওজন 60 গ্রাম, এবং এটি গর্ভধারণ করলে এটির ওজন আরো বৃদ্ধি পায় গর্ভবতী অবস্থায়। এবং এটি প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত। ফান্ডাস, যেটা উপরে ভাগের অংশ, অর্থাৎ এই জরায়ুর মধ্যেই পুরো জরায়ুর যেটি উপরের অংশ সেটি দেখো একটু ওভাল শেপ, একে আমরা বলছি ফান্ডাস বা উপরিভাগের প্রশস্ত অংশ। তারপরে দেহ, যেটা মাঝখানের অংশ, এই মাঝখানের অংশটাই রজচক্রের সময় এইটাই অ্যাজ লাইক এ বেডের মতো আকার ধারণ করে, এবং সেটি মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্য দিয়ে এর গায়ে অবস্থিত মাসেলগুলো নির্গত হয়। আর আছে সার্ভিক্স, যেটা নিচের দিকে থাকে, যেটি যোনির ঠিক উপরের অংশ, একে বলা হয় সার্ভিক্স। এই জরায়ুর প্রাচীর 3 প্রকার কোষ দ্বারা গঠিত। একেবারে বাইরেরটাকে আমরা বলি পেরিমেট্রিয়াম, মাঝেরটাকে বলি মায়োমেট্রিয়াম, আর একেবারে ভেতরেরটাকে বলি এন্ডোমেট্রিয়াম। এই 3 প্রকার স্তর যেগুলি মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এরপর আসবো যোনি বা ভ্যাজাইনা, যেটি সার্ভিক্সের পরের পার্ট, 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা, যেটি যোনি ছিদ্রের এবং বাইরে উন্মুক্ত থাকে, এবং এটি হাইমেন পর্দাবিত হয়। এরপর আসবো বার্থলিন গ্রন্থি। বার্থলিন গ্রন্থি এই যোনি ছিদ্রের দুপাশে 2টি মটরদানার মতো গ্রন্থি বর্তমান। এই গ্রন্থিগুলো পুরুষদের মতোই, যেমন আমরা পড়েছিলাম বার্থলিন গ্রন্থি মিউকাস ক্ষরণ করে পিচ্ছিল রাখে। পুরুষদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কাউপার গ্ল্যান্ড, যা পিচ্ছিল রাখে। প্রোস্টেট গ্ল্যান্ড যেমন পিচ্ছিল রাখে, স্ত্রীদের ক্ষেত্রে ওই বার্থলিন গ্রন্থি যোনিপথকে পিচ্ছিল ও সিক্ত রাখে। এরপর আসবো ভালভা, যে ভালভার একেবারে উপরের লোমাবৃত অংশ, যেটিকে আমরা বলি মন্স পিউবিস, তারপরের অংশ লেবিয়া মেজর, তারপরে লেবিয়া মাইনর, আর ক্ষুদ্র দণ্ডাকার পেশিময় অংশ ক্লিটোরিস, এবং ভেস্টিবিউলের মধ্য দিয়ে যোনি ছিদ্র ও হাইমেনের মধ্য দিয়ে পুরো ভালভা গঠন করে। আর আরেকটি আছে, সেটি হচ্ছে স্তনগ্রন্থি, যেটি 15 থেকে 20টি লতি দ্বারা গঠিত, ফাইব্রাস কলা, গ্রন্থিময় কলা, চর্বি জাতীয় কলা দ্বারা গঠিত। এটি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের জন্য পিউবার্টি পিরিয়ডে বা বয়স সন্ধিকালে এর বৃদ্ধি পায়, এবং গর্ভধারণের পর এটি আরও বৃদ্ধি পায়। এবং প্রোল্যাকটিন হরমোনের জন্য দুগ্ধ উৎপন্ন শুরু হয়, এবং সন্তান প্রসবের পরে অক্সিটোসিন হরমোনের প্রভাবে দুগ্ধ নিঃসরণ শুরু হয়। এর প্রধান কাজ হচ্ছে দুগ্ধ ক্ষরণ করা, মাতৃদেহ থেকে দুগ্ধ ক্ষরিত হয় স্তনগ্রন্থির দ্বারায়। এই গেল আমাদের স্ত্রী জননতন্ত্রের পুরো গঠন।
এখান থেকে তোমাদের বড় প্রশ্ন তেমন আসে না, শুধুমাত্র গ্রন্থিগুলোর কাজ আসে, আর ডিম্বনালীর অংশগুলো থেকে কিছু এমসিকিউ আসে, জরায়ু স্তরগুলো থেকে কিছু এমসিকিউ আসে, আর তোমার স্ক্রোটামের ওই যে তরলটা যা ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে ওইখান থেকে প্রশ্ন আসে, হাইড্রোসিলিক তরল। শুক্রাশয়ের যে টিউনিকা অ্যালবুজিনিয়া, রেডিটেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, এইগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসে, এদের কাজ আসে, কোথায় অবস্থান করে এগুলি বলতে হবে। এখান থেকে বড় প্রশ্ন আসে না, শুধুমাত্র এমসিকিউ এর কিছু প্রশ্ন আসে বা শর্ট কোশ্চেন, ভেরি শর্ট টাইপ কোশ্চেন আসে। ব্যাস, আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আবার শুক্রাশয়, ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন পড়ব, আরো ভালো করে জানতে পারবো। ওকে।